কৃষকদের জন্য সুখবর। কেন? কারণ কৃষকদের থেকে আলু কেনায় রাজ্যের তরফ থেকে নির্দেশিকা এসেছে। আলু স্কিম 2025, তাতে অনুমোদন এসেছে রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে। আর কবে থেকে এই স্কিম কার্যকর হবে আরো ডিটেইল জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজ জানাতে পারবে, কারণ আলু কৃষকদের জন্য যখন সুখবর সোমরাজ, তখন এই স্কিম কবে থেকে চালু হচ্ছে, নির্দেশিকায় কি কি রয়েছে, কি কি সুবিধে হবে? দেখো, আলু প্রকিউরমেন্ট স্কিম 2025 রাজ্য 1 মার্চ থেকে কার্যকর করছে। ইতিমধ্যেই গত মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভা এই আলু প্রকিউরমেন্ট স্কিম 2025-এ অনুমোদন দিয়েছে। গত মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে কুইন্টাল পিছু 900 টাকা করে আলু চাষিদের থেকে আলু কেনা হবে, তেমনটাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। এবং এই আলু প্রকিউরমেন্ট স্কিমে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে। প্রথমত, আলু প্রকিউরমেন্ট স্কিমে যেটা বলা হচ্ছে যে রাজ্য সরকার প্রতি আলু চাষির থেকে 35 কুইন্টাল বা 70 বস্তা করে আলু কিনবে। এর জন্য প্রত্যেক আলু চাষিদের নির্দিষ্ট আইডেন্টিটি দিতে হবে অবশ্যই, যার মাধ্যমে বোঝা যাবে যে তিনি আলু চাষি। দ্বিতীয়ত, প্রতিটি আলুর ওজন হতে হবে 53 গ্রাম। তৃতীয়ত, সহায়ক মূল্যে যখন আলু কেনা হবে হিমঘরের মালিকরা তা দেখে নেবেন আলুর গুণমান প্রথমত, তারপরে হিমঘর মালিকরা ব্যাংকের মাধ্যমে আলু চাষিদের টাকা দেবেন। হিমঘরগুলিতে 81 লক্ষ মেট্রিক টন পর্যন্ত আলু মজুত ও সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকার এক্ষেত্রে 11 লক্ষ মেট্রিক টন আলু সংগ্রহ করে হিমঘরে রাখবে। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে এই স্কিমে রাজ্য সরকার বলছেন যে হিমঘরে 30% রাজ্য সরকার তাদের নিজেদের এবং আলু চাষিদের আলু সংরক্ষণ রাখার ব্যবস্থা করছে। এরপরে হিমঘরের মালিকরা চাইলে 7ই জুনের পর থেকে প্রত্যেক সপ্তাহে 5% বিক্রির জন্য বের করতে পারেন। আর রাজ্য সরকার এখনো পর্যন্ত যে প্রাথমিক হিসাব করেছে তাতে দেখা যাচ্ছে 140 লক্ষ মেট্রিক টন এবছর আলু উৎপাদন করেছে রাজ্য 12টি জেলায়। আর এই 1 মার্চ থেকে আলু প্রকিউরমেন্ট স্কিম যে কার্যকর হচ্ছে তাই 12টি জেলার জন্য কার্যকর হবে, তেমনটাই রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। গত মঙ্গলবারই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আলু প্রকিউরমেন্ট স্কিমের দরুন আলু চাষিদের অনেক সুবিধার জায়গায় যেমন তৈরি হলো, তেমনি হিমঘর মালিকদেরও অনেক সুবিধার জায়গায় তৈরি হলো। বিশেষ করে আলু চাষিদের তরফ থেকে যে অভিযোগগুলি থাকে সেই অভিযোগগুলি অন্তত এই স্কিমে যে যে সুবিধাগুলি দেওয়া হয়েছে তার দরুন থাকবে না বলেই বলছে রাজ্যের প্রশাসনিক মহল। 1 মার্চ থেকেই আলু প্রকিউরমেন্ট স্কিম 2025 কার্যকর হবে। একেবারে সোমরাজ, এবং মঙ্গলবারও আলু চাষিদের পাশে দাঁড়ানোর বার্তা দেন মুখ্যমন্ত্রী। আলু কেনার জন্য আমরা একটা এমএসপি রেট, যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস আমরা বলি, আমরা 900 পার কুইন্টাল করেছি যারা পটেটো চাষ করে এবং কৃষকদের জন্য। এটা তাদের অভাবী সেল বন্ধ করতে সাহায্য করবে। মাঝে একটু বৃষ্টি হয়েছে, ডিবিসির জল ছাড়তে বারণ করা হয়েছিল, তা সত্ত্বেও ছেড়েছে। তাদের আলুগুলো আমাদের গভর্নমেন্ট অনেকটাই কিনে নিয়েছে, এটা সুফল বাংলায় বিক্রি করে দেবো। তাছাড়াও যেগুলো ক্ষতি হয়েছে সেটা ক্রপ ইন্স্যুরেন্সের দ্বারা কভার হবে, যাতে তারা কোনো ডিস্ট্রেস মানে অভাব ফিল না করে, সমস্যায় না পড়ে। আর নজর রাখতেই হবে খানাকুলের দিকে, কারণ সেখানে আক্রান্ত হয়েছেন পঞ্চায়েত প্রধান। দলীয় কর্মীদের হাতেই আক্রান্ত বিজেপির পঞ্চায়েত প্রধান। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো, আগে ছবিটা দেখাই, দেখুন ঠিক কি অবস্থা। জোরে মারলো গাড়ি, জোরে মারলো আমাকে। আমি পঞ্চায়েতে যাবো না, পঞ্চায়েতে যাবো না। তৃণমূল মারতে পারত, ঘর এমএলএ ঘর ভাঙলো, আমার ঘরগুলো ভেঙে। আরো ডিটেইলে বিষয় শুভদীপ জানাতে পারবে। শুভদীপ, কেন এই পরিস্থিতি তৈরি হলো, ঘটনার সূত্রপাত কোথায়, কাদের বিরুদ্ধে এই অভিযোগ? দেখো সোনিয়া, যে অরোরা খাল, খানাকুলের যে অরোরা খাল, সেই সংস্কারের কাজ শুরু হয়েছে। খাল সংস্কারের জন্য প্রায় 1000 খানেক গাছ কাটার প্রয়োজন রয়েছে এবং এই গাছের টেন্ডার করছে পঞ্চায়েত। সেই পঞ্চায়েতের টেন্ডার করা নিয়ে কিন্তু ঘটনার সূত্রপাত।
বিজেপির প্রধান এবং পঞ্চায়েত সদস্য, বিজেপির কনভেনার, দুটি গোষ্ঠীর মধ্যে এই সমস্যা তৈরি হয়েছে এবং যেটা অভিযোগ, প্রধানের ঘর ভাঙচুর এবং প্রধানকে মারধর পর্যন্ত করেছেন পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে বিজেপির নেতা কর্মীরা। এরপরেই ঘটনা, তিনি থানায় অভিযোগ জানিয়েছেন। দলেরই 6 জন পঞ্চায়েত সদস্য সহ 6 জন নেতার বিরুদ্ধে খানাকুল থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন। প্রধান স্পষ্ট জানিয়েছেন যে তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। দলীয় কর্মীদের হাতে যেহেতু তিনি আক্রান্ত হয়েছেন, পঞ্চায়েতে তিনি যাবেন না এবং যতক্ষণ না দল এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তিনি পঞ্চায়েত মুখ হবেন না। এবং যদিও পাল্টা অপর যে অভিযুক্ত গোষ্ঠীর পাল্টা অভিযোগ যে প্রধান নিজেই দুর্নীতিবাজ, সেই কারণে এই নাটক করে তাদের ফাঁসানোর চেষ্টা হচ্ছে। আর স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির পারদ তো চড়ছেই। তৃণমূল এই ঘটনাকে কটাক্ষ করতে শুরু করেছে। তৃণমূলের দাবি বিজেপি কাটমানি কে বেশি খাবে, সেই নিয়ে এই অশান্তি। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠীকন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে। সোনিয়া, বেশ জোরে মারলো গাড়ি, জোরে মারলো আমাকে। আমি পঞ্চায়েতে যাবো না, আমি পঞ্চায়েতে যাবো না। তৃণমূল মাঝতে পারতো, ঘর এমএলএ ভাঙালি, ঘর ভাঙলো আমার ঘরগুলো ভেঙে। নজর রাখবো এবার কালনার দিকে, কারণ কোল্ড স্টোরেজে বিপর্যয়। হ্যাঁ, অ্যামোনিয়ার সিলিন্ডার লিক করেছে আর তাতেই দুর্ঘটনার ছবি। ঘটনাস্থলে ইতিমধ্যে অ্যাম্বুলেন্সও পৌঁছে গেছে। কতজন অসুস্থ, কি ডিটেল পাওয়া যাচ্ছে, আরো বিস্তারিত জানবো নবকুমারের কাছ থেকে। নবকুমার, হিমঘরে এরকম একটা ঘটনা, বিস্ফোরণের ঘটনা কিভাবে ঘটলো? দেখো, গতকালকে এই হিমঘরটি চালু হয়েছিল। সারা বছর কাজ করে ওপেনিং করা হয় এবং 1 তারিখ থেকে লোডিং শুরু হবে। এবার সেই মেনটেন্যান্সের কাজ হয়ে গিয়ে পূর্ণাঙ্গ ভাবে সব গ্যাস চার্জ করে সেইখানে রীতিমতন ভাবে শ্রমিকরা কাজ করা শুরু করে দিয়েছিল। কিন্তু সেইখানে আজকে সকালবেলা ঠিক 8:30টার সময় অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার সেটা রীতিমতন ভাবে বাস্ট করে। এলাকাবাসী সেই শব্দ শুনে ছুটে আসে এবং কাছে যেতে পারে না, এত তীব্রতা তার। পরবর্তীকালে যখন ওখানে স্থানীয় প্রশাসন আসে এবং ফায়ার ব্রিগেড আসে, সেখান থেকে 2টি দেহ উদ্ধার করে নিয়ে কালনা হসপিটালে পৌঁছায় এবং এর মধ্যে ইতিমধ্যে 2 জন আহতকে কালনা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকাবাসীর দাবি যে আজ সকালবেলা ভোর মোটামুটি 8টা সাড়ে 8টার সময় একটা বিকট শব্দ শোনা যায় এবং ভাবে যে টায়ার বাস্ট করেছে কিছু, তখন এলাকাবাসী ছুটে যায় এবং তীব্রতার চোটে তারা যেতে পারে না এবং টোটালটাই নিরীক্ষণের মধ্যে চলে গেছে কালনা থানা প্রশাসনে। নবকুমার, 2টো প্রাণ চলে গেছে, যারা 2 জন আহত এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন, তুমি যেমনটা বলছিলে, তাদের অবস্থা কিরকম, কেমন আছেন তারা? তারা এই মুহূর্তে স্থিতিশীল। তাদের একজনের পায়ে লেগেছে এবং শ্বাসকষ্টজনিত রোগে তারা ভুগছে এবং তারা এসছে এবং শোনা যাচ্ছে আরো বেশ কিছু লোকজন আসার কথা আছে এবং তারা যে তারা কিছুই জানে না, হঠাৎ করে একটা আওয়াজ শোনে এবং তারা সেইখানে রীতিমতন জখম হয় এবং শ্বাসকষ্ট শুরু হয়। তড়িঘড়ি তাদেরকে স্থানীয়রা নিয়ে চলে আসে কালনা হসপিটালে। আর এর মধ্যে কালনা থানার প্রশাসন তারা ওই এলাকাটাকে ঘিরে রেখে দিয়েছে। এলাকাবাসীরা যেতে পারছে না। দমকলের প্রায় 3টি ইঞ্জিন চলে এসছে নেমাবাদ নিয়ন্ত্রণ আনার জন্য। অ্যালুমিনিয়াম গাছ বাস্ট করেছে। কোথায়? মা অম্বিকা কলেজ করে ভবনন্দপুর। তোমরা তখন কি করছিলে? আমরা কাজ করছিলাম। কোথায়? ওই কন্ডেন্সারে। দিয়ে কি হলো? দিয়ে বাস্ট হয়েছে, দিয়ে পড়ে গেলাম। দিয়ে কজন আহত হয়েছে? অন্ধকার এখন মোটামুটি আমি কেউ বলতে পারছি না কজন আহত হয়েছে। কতজন ছিল? আমরা ছিলাম 7 জন আর মেশিন ঘরে ছিল জোনা 3-4। আমার এই পাটা ফ্র্যাকচার হয়ে গেছে, আমি হসপিটালে চলে এসেছি। ঘটনা হচ্ছে ওই যে স্টোরের যে গ্যাসটা থাকে, গ্যাসটা কোনো কারণে কোনো জায়গায় লিকেজ করুক, কোনো বাস্ট করুক হয়েছে। ভেতরে তো অ্যালাউ করছে না, প্রশাসন ঢুকে গেছে। তারপর শুনছি 2 জন ডেথ হয়ে গেছে। আজকে যদি এটা দিনের বেলায় ঠাকুর করেছে তাই মঙ্গল, এটা যদি রাতে হতো গ্রামটাই দেখা যেত তছনছ হয়ে যেত।